দেখো, মাঝে হচ্ছে আমি সায়েন্স গ্রুপটা ধরেছিলাম। ফিজিক্সের আমার যতদূর মনে আছে ফিজিক্সের দুটো ক্লাস করিয়েছিলাম, কিন্তু তারপরে ব্যাপারটা হচ্ছে ওই একটা ব্যাচের তাদের ভূগোলটা করানো হয়নি বলে ওটা টেনে দিয়েছিলাম। তো আহ, ওদের শেষ করে দিয়েছি, সেটা ভূগোলটা ধরে নিয়েছিলাম। যাই হোক, আমি ফিজিক্সের বলে রাখি যে ফিজিক্সের আমি দুটো ক্লাস করিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে ইউনিট, মানে বেসিক ইউনিট, তারপরে হচ্ছে মোশন, ভেরিয়াস কাইন্ড অফ মোশন, বা হচ্ছে নিউটনের গতিসূত্রে কার্যক্ষমতা শক্তি, এই পর্যন্ত করে রেখেছিলাম আমার যতটুকু মনে পড়ছে। তো ওইটার সাথে আমি আজকে যেটা করাবো সেটা আমি দিয়ে রাখছি, মানে ওই দুটো তোমরা দেখে নি, মানে যারা দেখোনি বা পড়োনি ওই ক্লাস দুটো এই প্লে লিস্টের সাথে করে দেবো। মানে ওই ক্লাস দুটো কি করবো দেখে নেবে। তা সেই জন্য আমি ওর পর থেকে কন্টিনিউ করছি না, আজকে যেটা করাচ্ছি মানে কেমিস্ট্রি পার্ট বা বেসিক সায়েন্সের পার্টটা ধরছি। ঠিক আছে, এইটাকে একটু এগিয়ে রাখি, কারণ কেমিস্ট্রির পার্টে বেশিরভাগটা কি আছে, যে কিছু কিছু জিনিস বোঝার আছে আর বেশিরভাগ জিনিসই মুখস্থ করার মতোই আছে। কিন্তু ফিজিক্সের পুরো পার্টটাই হচ্ছে বেশ বোঝার ব্যাপার আছে। এবার দেখো যে সায়েন্সের বিশেষ করে যারা আর্টসের ক্যান্ডিডেট, ঠিক আছে, মানে তারা বুঝতে পারবে না, কুল কিনারা পাবে না যে কোথা থেকে কেমন করে কি পড়বে, কুল কিনারা খুঁজে পাবে না। তো দরকারও নেই কুল কিনারা তোমাদের খোঁজার। তো এইখানে আমি যতটুকু যেটুকু করাবো এইভাবে এইটুকু করবে না। ঠিক আছে, এখান থেকেই করবে। এবার সিক্স মানে ক্লাস এখনো ধরো ধরে রাখো যে 7 থেকে বেশ স্ট্যান্ডার্ড বই। তো 7 থেকে 10 পর্যন্ত সিলেবাসের মধ্যে যা আছে বেসিক সায়েন্স, ঠিক আছে, ওই আমি সবকিছু মিলিয়ে মিশিয়েই এখান থেকে করে দিচ্ছি। তো দেখে নাও যে প্রথম হচ্ছে যে বিভিন্ন মৌল, সংকেত ও তাদের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, মানে হচ্ছে একটি মাত্র পরমাণু বিশিষ্ট যেগুলো হয় সেগুলোকে কি বলা হচ্ছে, এলিমেন্ট বা হচ্ছে মৌল বলা হয়। এলিমেন্ট বা মৌল মানে কোনগুলো, যেমন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এইগুলো। তো এইগুলোর কি জিনিস জানতে হবে, পরীক্ষায় একটা যেটা আসে সেটা হচ্ছে এদের চিহ্ন আসে, তাই তো, পরীক্ষায় চিহ্ন আসে। আর একটা জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর একটা জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে যোজ্যতা। আর একটা জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে আণবিক ভর। তাহলে দেখো, হাইড্রোজেনের চিহ্ন কি, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ। পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয়, যে কোনো একটা মৌলের মধ্যে যত সংখ্যক প্রোটন কণা থাকে, ঠিক আছে, তাকে বলা হয় সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক। প্রোটন সংখ্যা বা হচ্ছে ইলেকট্রন সংখ্যাও সমান থাকে, যদি না আয়নিত অবস্থায় থাকে, মানে যদি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ যদি না করে, তাহলে সেই ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে একটা পরমাণুর মধ্যে। তাই হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কত, 1। ঠিক আছে, যোজ্যতা কত হচ্ছে 1। আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 1। হিলিয়ামের চিহ্ন কি হচ্ছে এইচই, পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে 2। ঠিক আছে, হিলিয়াম যোজ্যতা হচ্ছে 2। আর আণবিক ভর এতে হিলিয়ামের থাকে না, কিন্তু এটা নিশ্চয়ই গ্যাস। আর লিথিয়াম হচ্ছে এলআই, পরমাণু ক্রমাঙ্ক কত, 3। এবার দেখো যে প্রত্যেকটা মৌল বিভিন্ন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ কি ধরা হয়, যে পরমাণুর গঠনটা পড়লে আরো বুঝতে পারবে, যে এইরকম কক্ষপথ ধরা হয়, যে এই কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। মানে প্রথম কক্ষকে কে দিয়ে ডিনোট করা হয়। তো কে কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, এম কক্ষে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে। তাই কি হয়েছে, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, মানে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 2 1। 2 1 কথার অর্থ কি, যে প্রথম কক্ষে মানে কে কক্ষে দুটো ইলেকট্রন আছে, এল কক্ষে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তো এর যোজ্যতা কত হয়, যোজ্যতা হচ্ছে শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাকেই তার যোজ্যতা বলা হয়। তো হচ্ছে যোজ্যতা হচ্ছে 1। পরীক্ষাতে যেটা দিতে পারে সেটা হচ্ছে চিহ্ন, বা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, বা হচ্ছে যোজ্যতা। ঠিক আছে, এইগুলো তোমাকে পরীক্ষায় কিন্তু অবশ্যই দিতে পারে। অলরেডি বিভিন্ন পরীক্ষাতে, কেপি কনস্টেবলের পরীক্ষায় তোমার চিহ্ন দিয়ে এসেছিল। আর সেন্ট্রালের পরীক্ষাগুলোতে তো একটু বেশি ডেপথে যায়। ঠিক আছে, তো আমি যতটা সম্ভব করা যায় একটু ডেপথে করে দেওয়ার চেষ্টা করছি। আর কোনটা কোনটা কার ক্ষেত্রে কি নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে যারা বুঝতে পারবে না যে ব্যাপারগুলো, সেগুলো না বুঝলেও হবে। দাঁড়ান একটু সবটা কেটে নিই। তারপরে যে বেরিলিয়ামের চিহ্ন কি, বিই।
ইলেকট্রন বিন্যাসটা কি হবে 4, মানে কত হবে 2 2। তার মানে যোজ্যতা যেটার আণবিক ভর দরকার সেটা আমি বলে দেবো, বাদ বাকি যেগুলো দরকার নেই সেগুলো বলছি না। বেরিলিয়ামের হচ্ছে 4, 2 2 মানে কি যোজ্যতা হচ্ছে 2। বোরনের চিহ্ন কি বি, ঠিক আছে। এইগুলো যেমন একই রকম, এগুলো গুলি দিতে পারে পরীক্ষায় যে বেরিলিয়াম বি আছে, বোরনের ক্ষেত্রে শুধু বি আছে, ঠিক আছে। এটা হচ্ছে কত 5, মানে ইলেকট্রন বিন্যাস কি হবে 2 3, তাহলে লাস্টের কক্ষে 3 আছে মানে যোজ্যতা কত হবে 3। তারপর হচ্ছে কার্বন, কত হচ্ছে 6, তার মানে 2 4, অর্থাৎ শেষ কক্ষে 4টে ইলেকট্রন আছে, যোজ্যতা হচ্ছে 4। এটা ভীষণ ইম্পর্টেন্ট, দিতে পারে পরীক্ষায় যে কার্বনের যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এর পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক মানে কতগুলি প্রোটন বা ইলেকট্রন আছে 6। আর বলছি আণবিক স্যার ভর, এইগুলো মানে কি বের করার নিয়ম আছে না, এগুলো মুখস্থ করতে না হবে এগুলো সব? মুখস্থ করার, ঠিক আছে, বের করার না, এগুলো সব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দিয়ে করেছে। এগুলো কোনো বের করার নিয়ম নাই, এইভাবে মনে রাখতে হবে। পরপর তোমাকে মনে রাখতে হবে যে আমি তো এখানে সমস্ত পরপর যে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী বলে দিয়েছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন। নাইট্রোজেন 7। স্যার এগুলো মনে রাখার কোনো স্যার সূত্র আছে বা ছড়া আছে কিছু? সব এত খুঁজলে হবে, যখন ইয়ে করাবো যখন তোমার কি বলে এটাকে পিরিয়ডিক টেবিল করাবো তখন তখন ছড়াটা বলবো, কিন্তু এইখানে তোমাকে এই লিখে লিখে মুখস্থ করতে হবে পরপর। মুখস্থ করতে হবে মানে কি, তোমাকে পরপর মৌলগুলোকে মনে রাখতে হবে 1 থেকে 20, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এইভাবে তোমাকে পরপর মনে রাখতে হবে। এই 20, এইখানে কোনো কিছু নিয়ম নেই, এইটাই। তো নাইট্রোজেনের হচ্ছে 7, পরমাণু ক্রমাঙ্ক তাহলে হচ্ছে কি কি হলো 2,5, মানে প্রথম কক্ষে কে কক্ষে 2টি, শেষ কক্ষে হচ্ছে এল কক্ষে হচ্ছে 5টা। এবার দেখো যে যখনই ইলেকট্রন সংখ্যা 5 বা তার বেশি হয়ে যাবে, তখন যোজ্যতা বের করার নিয়ম কি, 8 থেকে বাদ দিতে হবে। 8 বিয়োগ 5 মানে কত হবে, নাইট্রোজেনের যোজ্যতা 3। ভালো করে আবার বুঝে নাও যে এতক্ষণ পর্যন্ত দেখো বেরিলিয়ামের লাস্টের কক্ষে 2টো ইলেকট্রন ছিল, বললাম যোজ্যতা 2। বোরনের লাস্টের কক্ষে 3 ছিল, যোজ্যতা বললাম 3। কার্বনের শেষ কক্ষে 4টে ছিল, বললাম যোজ্যতা 4। কিন্তু নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা আছে, কিন্তু যোজ্যতা 5 নয়। কেন, তার কারণটা হচ্ছে 8 থেকে বাদ দেবো, যে 8 থেকে 5 বাদ দিলে পরে 3। এবার এটার লজিকটা কি, সেটা হচ্ছে যে সমস্ত মৌল চাই তার শেষ কক্ষে অষ্টক পূরণ করতে। মানে আমরা সবাই লেখাপড়া করছি কারণ একটাই, চাকরি পাওয়ার জন্য। যে এসআই চাকরি পেয়ে যাবে, হ্যাঁ কিছু জন থাকতে পারে হয়তো যে আবার ডব্লিউবিসিএস বা অন্য চাকরি পাওয়ার, সে করতে পারে, কিন্তু বেশিরভাগই যাদের আলটিমেট যাদের এসআই আছে, তার মানে কি এসআই চাকরি পেলে মানে পড়াশোনা গুটিয়ে দিলে আর নিশ্চয়ই পড়বে না, আর সময়ই বা পাবে কোথায়। তো এইটা হচ্ছে তাই যে প্রত্যেকটা মৌলেরই ইন্টেনশন থাকে এটা যে শেষ কক্ষে সে 8টা ইলেকট্রন রাখবে, আর 8টা ইলেকট্রন যদি করে দিতে পারে তাহলে সে নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় মানে তাকে আর বিক্রিয়া করতে হবে না, মানে তাকে না ইলেকট্রন বহন করতে হবে না ইলেকট্রন বর্জন করতে হবে। তো এই কারণে এটা যে নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা আছে, মানে কি আর 3টে ইলেকট্রন যদি ও জোগাড় করতে পারে, ঠিক আছে, তাহলে কি হবে, যে সে নিষ্ক্রিয় গ্যাস পাবে। অর্থাৎ যোজ্যতা মানে ওটাই, যোজ্যতা মানে হচ্ছে শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকছে, তো সেটা মানে যোজ্যতা। তাই হচ্ছে কি যে 5টা আছে কিন্তু ওর 3টে যদি পাই, তাহলে হচ্ছে সে অষ্টক পূরণ করবে বা নিষ্ক্রিয় হয়। সেই জন্য কি করতে হবে, যখনই 5 বা তার বেশি হবে তখনই 8 থেকে বাদ দেবে। নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভরটা মনে রাখবে, ডবল করে দাও, সেটা হচ্ছে 14। অক্সিজেন, স্যার স্যার বলছি আণবিক ভর বের করাটা এই ব্যাপারটা একটু বলবেন? হুম, ভুলে গেছি। যে আণবিক ভর বের করাটা কিরকম বের করা এটা? দেখো এই সমস্ত জিনিসগুলো বের করতে ব্যাপারটা হয় যে আণবিক ভর মানে কি, যে সেই মৌলটার মধ্যে যত অণু আছে সেই অণুগুলোর ভর, মানে এইগুলো আমি বলছি বা কোনো সূত্র নয়, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে পরীক্ষায়, মানে বিজ্ঞানী টিজ্ঞানী যারা আছে তারা বের করে রেখেছে। এবার কিছু কিছু জায়গায় স্যার মুখস্থ করবো? হ্যাঁ মুখস্থ করতে হবে, কিছু কিছু লজিক আমি আছে যেগুলো বলে দিচ্ছি। যেমন দেখো যে কার্বনের 6 হলো, ঠিক আছে, 6-এর ডবল করে দাও, ঠিক আছে, 6 × 2 = 12 হয়ে গেল। নাইট্রোজেনের 7 আছে, 7-এর ডবল করে দাও, 7 × 2 = 14 হয়ে গেল। অক্সিজেন হচ্ছে 8 হচ্ছে, তার মানে 8-এর ডবল করে দাও, ঠিক আছে, 16 হবে। এবার কিছু বেসিক জিনিস পার্থক্য আছে, আমি সেটা বলে দিচ্ছি, একটু প্র্যাকটিস করলে মনে মনে থাকবে। অক্সিজেনের 6 হলো, তাহলে যোজ্যতা কত হবে বলো, এটা অক্সিজেনের যোজ্যতা কত হবে? অক্সিজেন 8, 2। হ্যাঁ 8 বিয়োগ 6 মানে হচ্ছে 2। ফ্লুরিন হচ্ছে এফ এফ, মানে হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে 2,7।
তাহলে যোজ্যতা কত হবে? এক 8 বিয়োগ এক 7 মানে এক হচ্ছে 1। এক ঠিক আছে, এর আণবিক ভর দরকার নেই। তারপরে হচ্ছে নিয়ন, নি মানে হচ্ছে 10, 2 8। ঠিক আছে, এর আণবিক যোজ্যতা কত হবে? যোজ্যতা থাকে না এদের, কেন? যোজ্যতা তাদেরই থাকে যে এটা একটা নিষ্ক্রিয় মৌলের গ্যাস। একটা মৌলের নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। তো নিয়ন তো নিজে নিষ্ক্রিয় গ্যাস, ও তো কারোর সঙ্গে যুক্ত হবেই না, তাই যোজ্যতা নেই। তারপর যে সোডিয়াম, Na 11। এবার দেখো, এবার শুরু হলো খেলা। মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত দুটো কক্ষপথ ছিল, মানে কে কক্ষপথ আর হচ্ছে এল কক্ষপথ। এবার সোডিয়াম চলে হলো, মানে কি 3টে করে কক্ষপথ হবে। 3টে কক্ষপথ মানে কি, প্রথমেই বলে দিয়েছি যে কে কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে। এখানে বলে দিয়েছি কে কক্ষে সর্বাধিক 2টো, এল কক্ষে সর্বাধিক 8টা, আর এম কক্ষে সর্বাধিক 18টা। তাহলে 11 যেহেতু হয়ে গেল, তাই প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে তো সর্বাধিক 8টাই থাকতে পারবে, 9টা আমি দিতে পারবো না। তাহলে কি হবে? 2 8। তারপরের কক্ষে তাহলে কি হবে? 1। তাহলে এখানে আবার সমস্যা নেই, 1 লাস্টে আছে, মানে যোজ্যতা কত হবে? 1। কিন্তু এর পর থেকে, অর্থাৎ 11-এর পর থেকে যখনই দেখবে যে অড নাম্বার, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় যদি থাকে, তখন সেই ক্ষেত্রে আণবিক ভর কি করবে? +1, মানে ডবল করে +1, অর্থাৎ 11। 11 ডবল করলে 22 হয়, কিন্তু আণবিক ভর কি হবে? 23। এবার হচ্ছে এমজি, এমজি মানে হচ্ছে 12। ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 2। যোজ্যতা কত হবে? 2। 12, এখানে কোনো অসুবিধা নেই, 12 ডবল করে দাও, 12 দুগুণে 24 আণবিক ভর। অ্যালুমিনিয়াম এল 13, 2 8 3। যোজ্যতা কত হবে? 3। অ্যালুমিনিয়াম 13 আছে, তাহলে কত করবো? 13 দুগুণে 26, তার সঙ্গে 1 যোগ করবো, মানে হচ্ছে 27। 27। এবার সব সময় যেটা হবে সেটা নয়, কিন্তু প্র্যাকটিস, ঠিক আছে। এবার সব এরকম পুরো তো হবে না, এই জন্যই তো রেজাল্টের পার্থক্য হবে, ভালো খারাপের পার্থক্য হবে, কে কত পড়ছে না না করছে, সেই জন্য এই ব্যতিক্রম নিয়ম টিয়মগুলো থাকে। এই যে সিলিকন SI 14, 2 8 4। এখানে হচ্ছে 4, মানে এটা হচ্ছে, এই যে আমি ছকটা করে দিচ্ছি, বাড়িতে বসে খাতা নেবে, দিয়ে পরপর মৌলগুলোকে লিখবে, আবার কি হচ্ছে নিজে নিজে লিখবে। কদিন, মানে 2-3 দিন পর পর প্র্যাকটিস করে দেখবে, মনে থেকে যাবে। সিলিকন 14, 14 ডবল করে দেওয়া হচ্ছে 28। তারপর যে ফসফরাস পি, এটা যেমন গন্ডগোল হতে পারে, ফসফরাস এ পাশে তো হয়তো তোমাকে ফসফরাসের চিহ্ন তো এফ দিয়ে দিলে, কিন্তু পি হবে 15, 2 8 5। এবার বলো তাহলে যোজ্যতা কত হবে? 3। 3 3 হবে, কারণ 5 বা 5-এর বেশি হয়ে গেল, মানে যোজ্যতা 3। আর আণবিক ভর কত হবে? 31 31। ভর 31। সালফার এস 2 8 6। যোজ্যতা কত হবে? 2, 2 32, কোনো সমস্যা নেই। ক্লোরিন 17, 2 8 7। যোজ্যতা কত হবে? 1। এক। এবার কিন্তু ক্লোরিনের 17 দুগুণে 34, 35 হওয়া উচিত, কিন্তু আসলে কি হয়? 35.5, 35.46 যদিও ধরা হয়, কিন্তু ওটাকে আসন্ন মানে করে দিলে 35.5, এটা একটু মনে রাখতে হবে। তবে ওই পুলিশের পরীক্ষা বা রাজ্যের পরীক্ষাগুলোর জন্য এতটা টেনশন নেই, ঠিক আছে, মানে এত আণবিক ভর টনবিক ভর বের করা থাকবে না, আশা করি দেবে না। কিন্তু এসআই এর মেনের ক্ষেত্রে মাঝে মধ্যে দিচ্ছে, যেমন এর আগেবার একবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর দিয়েছিল, বা দু একটা রকম দিয়েছিল। ঠিক আছে, সেই জন্য বলা যায় না, করে রাখলে হয়। কিন্তু কনস্টেবলের জন্য বিশেষ করে শুধু চিহ্ন আর যোজ্যতা মুখস্থ করলেই হবে, চিহ্ন আর যোজ্যতাটা মুখস্থ করো, তাহলেই হবে। আর্গন AR 18, 2 8 8। এটাও নিষ্ক্রিয় গ্যাস, মানে শেষে 8টা ইলেকট্রন আছে, দরকার নেই। পটাশিয়াম K। এবার দেখো যে আবার একটা নতুন হচ্ছে কক্ষপথ সৃষ্টি হবে। পটাশিয়াম হচ্ছে 19, তার মানে কি প্রথম কক্ষে 2টো থাকবে, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টা থাকবে, তৃতীয় কক্ষে সর্বাধিক করা থাকতে পারে 18টা, কিন্তু অত তোর ক্যাপাসিটি নেই। তা বলে কিন্তু আমি তৃতীয় কক্ষে 9টা দিতে পারবো না, ঠিক আছে। ম্যাক্সিমাম হয় তুমি 8টা দাও, নাহলে ম্যাক্সিমাম 18টা দিতে পারবে, কিন্তু 9টা দিতে পারবো না। তার কারণ কি? কারণ তো কেউ একজন চাইবে যে তার শেষ কক্ষে 8টা পূরণ হয়ে থাকতে,
সেইখানে জন্য দুটো হলো, আটটা হলো, আবার আটটা হবে, তারপরে হচ্ছে এক। তাহলে আবার কি হলে পটাশিয়ামের যোজ্যতা এখানে জন্য কি, পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে এক। তাহলে ইয়ে কি হবে, আণবিক ভর কি হবে, নিয়ম একই, শুধু ক্লোরিনের 39। ব্যতিক্রম হয়েছে। উনচল্লিশ। 39। ক্যালসিয়াম Ca 40, 2, 8, 8, 2, যোজ্যতা কত হচ্ছে 2, 20। ঠিক আছে, 40, ওই সরি আণবিক ভর লিখে দিয়েছি। তাহলে মোটামুটি দেখলে যে ওই লজিকটাই হলো, যে জোড় যেগুলো থাকবে জোড়কে ডবল করে দাও। হ্যাঁ, কিন্তু নাইট্রোজেনকে করে দিও না, কারণ নাইট্রোজেন আণবিক ভর 7, কিন্তু ওর ওর আণবিক এই নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, ওর আণবিক ভর কিন্তু ডবল, অর্থাৎ 10 পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে এই পর্যন্ত যেগুলো সাধারণত কি আছে, কার্বন 6 আছে, 6-এর ডবল করলে 12, নাইট্রোজেন 7, 7-এর ডবল করে দাও 14, অক্সিজেন 8, 8-এর ডবল করে দাও 16 আণবিক ভর। কিন্তু এই 11 থেকে সৃষ্টি হয়েছে, মানে 11 থেকে সোডিয়াম, সোডিয়াম 11 ছিল, এর ডবল করে +1। এবার যদিও দেখো যে পরীক্ষায় যদি দেয়, মানে যেমন এর আগেবার WPSI মেনে দিয়েছিল তোমাকে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের কর, তা পরীক্ষার সময় যে কটা বেশি কাজে লাগে সেই কটা আলাদা করে আমি বলে দিচ্ছি। যে হাইড্রোজেন 1, তারপরে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16, সালফার, সালফারের হচ্ছে 32, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে 40, ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে 35.5, পটাশিয়াম, পটাশিয়ামের হচ্ছে 39। ঠিক আছে, সাধারণত দেখবে এইগুলো দিয়েই, মানে যাই দেখ না কেন এই কটা দিয়ে তোমার কাজ চলে যাবে। দেখবে যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তোমাকে তো আণবিক ভর বের করতে দিয়েছে, তাহলে কার্বনের কত, ও কার্বনটাই লিখিনি, কার্বন হচ্ছে 12, তাহলে কার্বনের হচ্ছে 12, যোগ চিহ্ন দেবে। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু এখানে O2 দেওয়া আছে, মানে কি দুটো অক্সিজেন আছে, তাহলে কি হবে 16 × 2, তার মানে হচ্ছে 12 যোগ হচ্ছে 32, তার মানে হচ্ছে 44। এইভাবে বের করতে হয় আণবিক ভর। যদি তোমাকে দিই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাহলে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন হচ্ছে 1, প্লাস ক্লোরিন, ক্লোরিন কত আছে, ক্লোরিন হচ্ছে 35.5, মানে হলো 36.5। যদি তোমাকে বলি HNO3, বলো তাহলে HNO3, হাইড্রোজেন 1, 1+14 হ্যাঁ নাইট্রোজেন, 16 নাইট্রোজেন 3 400, 18। অক্সিজেন, অক্সিজেন 16 হয়, কিন্তু তিনটে আছে, মানে গণিত 3, তাহলে যে 1 যোগ 14 যোগ 3 16 48, 63। 61, 63 তো। 63। 63, 63। এবার ধরো তোমাকে বললাম যে CaCO3, বের করো COCA3, H2SO4, KClO3, এই তিনটে বের করো। আর একটা হচ্ছে জল, এই কটা। চলো বলে দিই, যারা করলে মেলাও। তাহলে ক্যালসিয়াম, H2SO4 98। ক্যালসিয়াম কত 40, যোগ কার্বন, কার্বন কত 12, অক্সিজেন হচ্ছে 16, মানে 3 12, 48, তাহলে 48 যোগ 48। 60, 100। H2SO4, H2SO4 এর কত 1 হয়, কিন্তু H2 দেওয়া আছে, মানে কি 2 1 2, সালফার, সালফার হচ্ছে 32, অক্সিজেন 4 দেওয়া, মানে 4টে দেওয়া আছে, 4 16 64, মানে হচ্ছে 82। 98। 98। 98। KC হলো 3, পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 39, Cl হচ্ছে 35.5, অক্সিজেন হচ্ছে 48। তাহলে 8 বাজে 13, 122.5। 4 দিয়ে 6 3 9 3 12, 112, 22.5। জল 2 যোগ 16, মানে হচ্ছে 18। 18। এই যতটুকু যেরকম বললাম, কেউ যদি দিতে পারো তাহলে ভালো কথা, আর যদি মনে হয় যে না বেশি কঠিন লাগছে, বিশেষ করে কনস্টেবল যদি কেউ শুধু সেটাই ফোকাস করে দেবে, তো আণবিক ভর তো দরকার নেই, বা এই কটা মুখস্থ করে রাখতে পারো, দিলে এই কটার মধ্যেই দেবে, এই কার্বন ডাই অক্সাইড, জল, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই কটার মধ্যেই দেবে। তাহলে প্রথম যে কাজটা হবে, তোমাকে এই 1 থেকে 20 পর্যন্ত যে কটা আছে এই কটাকে লিখে নিয়ে এইভাবে ছক করে, ঠিক আছে, দুবার মানে প্রতিদিন দুবার করে প্র্যাকটিস করো, দেখবে 4-5 দিনে আয়ত্তে চলে আসবে। এবার আর একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, যে
যোজ্যতা বের করার নিয়ম, মানে ধরো তুমি এই জিনিসটাও ভুলে গেছো, তাহলে যোজ্যতা কাকে বলা হয়? যে একটি মৌলের, এটা মাইকটা বন্ধ করো এখন, একটি মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, একটি মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। এবার ধরো তোমাকে ভাবতে হবে যে কার্বনের যোজ্যতা তোমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে, বা জলের তোমাকে ধরো এইচ এর যোজ্যতা তোমাকে বের করতে দিয়েছে, তাহলে কি হয় যে H2 আমরা জানি, ঠিক আছে, জলের সংকেত কি হচ্ছে H2। তাহলে দেখো কি হচ্ছে, এইচ এর সঙ্গে যুক্ত আছে কি অক্সিজেন, তার মানে এইচ এর সঙ্গে যেটা লেগে আছে মানে এই সংখ্যাটা, সেটা এইচ এর নয়, অন্য মৌল, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা কত হবে? 2 হবে। আর অক্সিজেনের সঙ্গে কিছু লেগে নাই মানে কি 1 আছে, তার মানে এইচ এর যোজ্যতা কত হবে? 1 হবে। এটাই আমরা পেয়েছি জানি, তো এইভাবে একটা মনে রাখতে পারো সহজে। তারপরে যেমন ধরো অ্যামোনিয়া NH3, এন এর সঙ্গে কি আছে? H3 যুক্ত আছে, তাহলে এইচ এর সঙ্গে কত সংখ্যা আছে? 3 আছে, 3টে এইচ পরমাণু, তার মানে এন এর যোজ্যতা হবে 3। আর এইচ এর সঙ্গে যুক্ত আছে এন এর সাথে কোনো সংখ্যা নেই, মানে নেই মানে 1, তাহলে এইচ এর যোজ্যতা হচ্ছে 1। এটা আমরা জানি, মিলে যাচ্ছে। এইভাবেও মনে রাখতে পারো যে এইভাবে যোজ্যতা বের করে নিতে পারো, কিন্তু সবসময় হয়তো খাটবে না। যেমন কার্বন ডাই অক্সাইড, এটা বের করতে গিয়ে দেখলাম হলো না, কারণ কার্বনের যোজ্যতা আমরা কথা জানি 4 জানি, সেটা হচ্ছে না, ঠিক আছে, সবসময় হবে না। একটা সংকেত থাকলে বের করা যাবে। বলছি স্যার, যদি এটা হ্যাঁ, পরীক্ষার ওটা যদি কোশ্চেনে যদি একটা সমীকরণ হবে তখন হবে। এদিকে যে জারণ কাকে বলে? যে অক্সিজেন অথবা ক্লোরিন যুক্ত হওয়া কে জারণ বলা হয়। এখন যেমন এইগুলো বেসিক জিনিস, সব সায়েন্সের এগুলোকে দিতে পারে। যে অক্সিডেশন কাকে বলা হয়? সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া অথবা ক্লোরিন যুক্ত হওয়া। আগেকার দিনে বা আমরা পরীক্ষায় শুধু হয়তো এইটুকুই পড়েছি যে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে হচ্ছে জারণ, বাদ বাকিগুলো কিন্তু করিনি। এই যে ইলেকট্রন বা ক্লোরিন এই সমস্ত জিনিস, এগুলো তো মনে রাখতে হবে যে যদি অক্সিজেন যুক্ত হয় অথবা ক্লোরিন যুক্ত হয় তাহলে জারণ হবে। তেমনি একইভাবে হাইড্রোজেন বা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে জারণ হবে। অর্থাৎ ধরো যেমন বললাম সোডিয়াম থেকে হয়তো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ঠিক আছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়? পজিটিভ ধনাত্মক আধানে পরিণত হয়, অর্থাৎ Na+ হয়। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি বেরিয়ে গেল মানে কি এখানে জারণ হলো, ইলেকট্রন বেরিয়ে গেলে মানে হচ্ছে এটা জারণ হলো। এবং ইলেকট্রন ত্যাগ করলে পরে ধনাত্মক হয়, মানে এটাকে কি বলা হচ্ছে? ক্যাটায়ন। বিজারণ কি হচ্ছে? বিজারণে হচ্ছে উল্টোটা হবে, মানে অক্সিজেন অথবা ক্লোরিন বেরিয়ে যাবে আর হাইড্রোজেন অথবা ইলেকট্রন কি হবে? যুক্ত হবে। যেমন ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? Cl- পরিণত হয়, তার মানে এটা কি হলো? বিজারণ হলো। এবং এটা কি হচ্ছে? অ্যানায়ন। এবং এই মাইনাস হওয়াটাকে কি বলা হয়? অ্যানায়ন বলে, ঋণাত্মক হওয়াকে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস দিই, যেটা WBCS এও মাঝে মধ্যে কোশ্চেন দিয়েছিল, দেয়, বা অন্যান্য পরীক্ষাগুলোতে দেয়, মানে সেন্ট্রালের পরীক্ষাগুলোতে তো দেয়। তোমাকে ধরো এরকম বলতে পারে পরীক্ষায় যে Mg2+, ঠিক আছে, Mg2+ আয়নে কতগুলি ইলেকট্রন আছে? Mg2+ আয়নে কতগুলি ইলেকট্রন আছে বলো দেখি। দুটো মাইনাস। আর হয়তো বলতে হবে 10টা Al3- এ কতগুলো আছে। 10 তাহলে আগে তোমাকে এটা জানতে 10টা। হবে যে Mg মানে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয় এমনিতে নর্মালি? 12 হয়, এই তো 12 হয়। এবার বলো যে প্লাস কখন হয়? কেউ ইলেকট্রন